টানা বৃষ্টি আর উজানের ঝলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। জলজটে বিপর্যস্ত জনজীবন, সড়কে পানি ওঠায় সিলেটের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। সরকার পতনের আন্দোলনে ব্যর্থতায় বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদলের পেছনের কারণ, ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি দলটি, বলছেন ওবায়দুল কাদের। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি, একই ভবনে আবাসিক ও হোটেল রেস্তোরাঁ ব্যবহারে নেই নিষেধাজ্ঞা, সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, সংশোধনীর আশ্বাস। ঈদ আনন্দে মেতেছে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র, চট্টগ্রামের ফয়েজ লেকেও ভিড়, কক্সবাজারের সমুদ্র স্নানে মাতোয়ারা পর্যটকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। পাহাড়ি ঢলের সঙ্গে অবিরাম বৃষ্টিতে তলিয়ে আছে সিলেট সুনামগঞ্জ। সুরমা, কুশিয়ারা সহ প্রায় সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে দিন পার করছেন মানুষ। এদিকে সুনামগঞ্জে হাওরের পানি উপচে ঢুকে পড়েছে নিম্নাঞ্চলের বাড়িঘরে, বিচ্ছিন্ন সিলেট শহরের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ। সড়ক উপচে দ্রুত গতিতে ছুটছে পানি, স্রোত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট যানবাহন। দেখার হাওর ও সুরমা নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ফসলি জমি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পানির হাত থেকে রক্ষা পায়নি সুনামগঞ্জ জেলা শহরের অলিগলি, পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে। সড়কে যানবাহনের পাশাপাশি চলছে নৌকা। শহরের নতুন পাড়া, তেঘরিয়া ও সুলতানপুর উকিলপাড়া সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে, চরম দুর্ভোগে বাসিন্দারা। সারা দেশে যখন ঈদের আনন্দ বইছে তখন আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই। বিশেষ করে যে সুরমা নদীর যে এটা একটা রক্ষার একটা বাঁধ যদি তো ওইভাবে শক্ত করে, তাহলে শহরের মধ্যে আর পানিটা এত দ্রুত প্রবেশ করে না। নিচের তলা রুম ভাড়া লইছি না, পানি আফরে বাড়ি যায় 1 ঘন্টায় 2-3 হাত পরে। বন্যার পানি ডলামছে, ডলামার পরে আমরা দোকানে অনেক মাল ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের 3 দিনের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে পানিবন্দী মানুষের মাঝে। বাইসাদেপনা ক্রস করবে, কারণ যে পানির স্রোত বা পানির বেগ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অলরেডি। আমাদের গ্যাস ও পানির নিচে চলে গেছে। পানিবন্দী মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি আশ্রয় কেন্দ্রে আনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আশ্রয় শিবিরে যাতে তারা সেটেল করতে পারে, প্রাথমিকভাবে এটা, তারপরে শুকনো খাবার দেওয়া, তাদেরকে পরে রান্না করা খাবার দেওয়া। এখনও যারা আশ্রয় কেন্দ্রে পৌঁছতে পারেন নাই তাদেরকে পরিবহন দিয়ে শেল্টারে নিয়ে আসা, ঔষধপত্র থেকে শুরু করে খাবার সরবরাহ করার কাজটি আমরা করব। যাতায়াতের জন্য যেখানে যানবাহন চলাচলের কথা সেখানে এখন চলছে নৌকা। এ চিত্র সিলেট নগরীর 15 নম্বর ওয়ার্ডের সোভানীঘাট আবাসিক এলাকার। প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চলের অভিজাত এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচতলা এখন জনমানব শূন্য। সুরমার পানি ছাড় দেয়নি পরিষেবা প্রতিষ্ঠান, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনকেও। ঈদের আগের দিন থেকে পানি অগ্রগতি, এখন মালামালি খুব যা কিছু ছিল আমরা আপাতত সেভ করেছি। বেহাল দশা নগরীর রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠানের। এই অবস্থায় সুরমা খননের তাগিদ দিলেন নগরবাসী। বিভিন্ন জায়গায় কিছু খোঁড়াখুড়ি করা হয়েছে, কিন্তু ইফেক্টিভ যেটা করা উচিত সেটা করা হয়নি। যারা সংশ্লিষ্ট মহল এদিকে নদী খননের দিকে যাতে বিশেষভাবে ইম্পর্টেন্স দেন। দোকানপাট পানির তলে, বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে খুব দুশ্চিন্তার মাঝে আছি। এদিকে সিলেট বিভাগের আরেক জেলা হবিগঞ্জ শহরের প্রধান সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বাসাবাড়ি, দোকান সহ সরকারি প্রতিষ্ঠান, সদর মডেল থানা, পুলিশ সুপারের বাসভবন, সার্কিট হাউস, পানি উন্নয়ন বোর্ড ও পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের ইব্রাহিমপুর এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি হিমাদ্রির কাছে।
আমি আছি সদর উপজেলার ইসলামপুর গ্রামে, এই ইব্রাহিমপুর গ্রামে। এই গ্রামের চিত্রটা যদি আপনাদের দেখাই, এই গ্রামটি সুরমা নদীর তীরবর্তী একটি গ্রাম এবং এখানে প্রায় 500 শতাধিক বসত ঘর রয়েছে। 500 শতাধিক বসত ঘরের মধ্যে প্রায় 100 বসত ঘরই পানিতে তলিয়ে গেছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে আমরা এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো তাদের চলাচলের প্রধান রাস্তা। এই রাস্তাটি আসলে আজকে সকাল থেকে এটা পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং এখানে প্রায় কোথাও হাঁটু পানি, গলা পানি এবং কোমর পানি পর্যন্ত হয়ে আছে। আপনারা যদি এদিকে দেখেন একটু ডান দিকে, এই গ্রামের প্রতিটি ঘরে এরকম পানি রয়েছে এবং প্রত্যেকটি ঘরেই এইভাবে পানি উঠে গিয়েছিল এবং এখন কিছুটা কমতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে এই যে নদী তীরবর্তী এলাকার গ্রামগুলি আসলেও একটা মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে একজন ব্যবসায়ীর সাথে। তিনি জানিয়েছেন যে এই যে অবস্থা, মানুষের প্রতিটা বাড়ি ঘরে পানি ঢুকে গেছে এবং পানির কারণে মানুষ অনেকটা গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছেন। পাশাপাশি এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এক ব্যবসায়ী এখানে আপনার ঘরেও পানি এবং দোকানে পানি উঠে যাওয়ার কারণে আজ দুপুরের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তারই দাফন কাফনের একটা প্রক্রিয়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রামের ঘরগুলিতে কিভাবে পানিতে সয়লাভ হয়ে আছে এবং এখানকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সমস্ত কিছুতেই পানি উঠে গেছে এবং এই যে অবস্থা, এই যে চলাচলের অবস্থা থেকে শুরু করে সোয়ারের সিস্টেম সমস্ত কিছু একটা ভেঙে পড়েছে। এখন পর্যন্ত পানি কমার কোনো লক্ষণ নেই। এই প্রতিটি যে গ্রামীণ রাস্তায় এখন এইভাবে পানিতে ডুবে আছে এবং প্রতিটি ঘরের কানায় কানায় পানি আছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে এই অবস্থা আজকে সকাল থেকে শুরু হয়েছে, রাত্রে 3টা থেকে পানি বৃদ্ধির ফলে এই অবস্থা শুরু হয়েছে এবং ইব্রাহিমপুর গ্রামের প্রতিটি ঘরে এরকমভাবে পানি রয়েছে এবং পানিতে ছুঁই ছুঁই অবস্থা বিরাজ করছে। আমরা কথা বলেছিলাম এখানকার জনপ্রতিনিধির সাথে। তিনি জানিয়েছেন যে সকালের দিকে পানির প্রবল চাপ ছিল, বিকালের থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে এখনও পর্যন্ত ভারী ঢল অব্যাহত আছে। গ্রামের প্রতিটি রাস্তা এবং সড়ক সবগুলি ডুবে গেছে। মানুষের চলাচলের আসলে কোনো সুযোগ নেই। আমরা কথা বলেছিলাম এখানকার মহিলাদের সাথে। তারা জানিয়েছেন যে এই যে অবস্থা, তারা বিশেষ করে নারী এবং বৃদ্ধ শিশু সবারই সমস্যা হচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জের ইব্রাহিমপুর গ্রাম থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। আমরা সিলেটের বন্যার খবর জানতে চলে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা। সিলেটের যে কয়টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে তার মধ্যে এই একটি উপজেলা। এই উপজেলার 6টি ইউনিয়নই মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। আমি আছি তেলিখাল ইউনিয়নের তেলিখাল গ্রামে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি বাড়ি এই ধরনের প্রায় 4 পর্যন্ত পানি চলে এসেছে। এখানের যে মাদ্রাসা, এখানে একটি শাহী ঈদগাহ বা এখানে প্রাইমারি স্কুল সব কিন্তু এখন পানির নিচে আছে। এই এলাকা পুরো মানুষজন পানিতে আছে। এখন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এই এলাকার যে একটি আশ্রয়কেন্দ্র আছে এই তেলিখালের, এই আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য এসেছেন। এবং বলা যায় যে শুধুমাত্র এই উপজেলা নয়, গোয়াইনঘাট, পার্শ্ববর্তী উপজেলা গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট সহ এই প্রায় 7টি উপজেলা, সিলেট সদর উপজেলা, অন্যদিকে বিশ্বনাথের কিছু অংশ এবং সিলেট মহানগরীর বেশ কিছু জায়গা, বলা যায় নগরীর যে 42টি ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রত্যেকটি জায়গায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর কারণ হচ্ছে কি সুরমা এবং কুশিয়ারা, ভারত থেকে যে পানি প্রবেশ করছে, সুরমা এবং কুশিয়ারা, সারিগাং সহ অন্যান্য নদী দিয়ে যে সিলেট অঞ্চলে পানি প্রবেশ করছে তাতে তার গতিটা অনেক বেশি এবং পাহাড়ি ঢলের কারণে এবং কয়েকদিন থেকে ভারী বর্ষণের কারণে সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজারের কিছু কিছু অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অন্যদিকে কুশিয়ারা নদী মারকুলিতে বিপদসীমার উপরে উঠে গিয়েছে, যার কারণে হবিগঞ্জের একটি অংশেও সেই বন্যা দেখা দিবে বা বন্যা দেখা দিয়েছে। সবকিছু মিলে বলা যায় সিলেট অঞ্চলের পরিস্থিতি যা হচ্ছে তাতে যদি পাহাড়ি ঢল না কমে এবং ভারী বর্ষণ যদি না কমে তাহলে 2022 সালে যে পরিস্থিতি হয়েছে সেই 22 সালের পরিস্থিতির মধ্যে হবে। তবে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড 72 ঘন্টার যে পূর্বাভাস দিয়েছে সেই 72 ঘন্টায় ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে। সেই অবস্থা যদি হয় 72 ঘন্টার মধ্যে সিলেটের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি দেখছে না পানি উন্নয়ন বোর্ড বা আবহাওয়া অফিস, এবং 72 ঘন্টার মধ্যে সিলেটের পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। মোটামুটি এই ছিল ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের যে 7টি উপজেলার মানুষ এবং সিলেট নগরী মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তার সবশেষ খবর।
পানিবন্দী মানুষের খবর জানতে সরাসরি ছিলাম সিলেট এবং সুনামগঞ্জে। আবহাওয়া অফিস জানিয়েছে আরও এক সপ্তাহ টানা বৃষ্টিপাত হবে সিলেট অঞ্চলে। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজকে থেকে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। টানা এক সপ্তাহ ধরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে বৃষ্টি থাকবে। পাশাপাশি উজানে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব বা 7 সিস্টারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এক লিস্ট টানা 5 থেকে 7 দিন। ব্রহ্মপুত্র এবং সুরমা, কুশিয়ারা বেসিনে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কালকে থেকে সারা দেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে। এদিকে প্রবল বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে শহরের কালীবাড়িতে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম কালীবাড়ি মোড় এলাকায়। এই যে জলাবদ্ধতা সেটি সৃষ্টি হয়েছে আপনাকে জানিয়ে রাখি, বর্তমানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম কালীবাড়ি মোড় এলাকায়। এই কালীবাড়ি মোড় এলাকায় কিন্তু জলাবদ্ধতার কারণে কিন্তু তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেটির কারণে কিন্তু বর্তমানে যে জলাবদ্ধতা আশেপাশের দোকানগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা অনেক ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ড্রেনগুলো কিন্তু সংস্কার না করার কারণে এবং ড্রেনের যে মুখগুলো আছে সেগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে কাজীপাড়া, পাইকপাড়া, কালাসিপাড়া এবং বর্তমানে যে নাগরিক তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু বর্তমানে যে নাগরিকরা তারা কিন্তু অনেকটাই। জলাবদ্ধতার খবর জানতে সরাসরি ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। 9টি কমিটি বিলুপ্তি, দলের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি, রাতারাতি ব্যাপক রদবদল বিএনপিতে। জল্পনা কল্পনা বাসা বাঁধেছে দলের ভেতরেই। কমিটি পুনর্বিন্যাসকে দলের নেতারা চলমান প্রক্রিয়া হিসেবে দেখলেও অনেকে বলছেন সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তাই মূল কারণ। তবে এই রদবদল যোগ্যদের মূল্যায়নের পাশাপাশি আগামী আন্দোলন কর্মসূচিতে গতি আনবে বলে মত বিএনপি নেতাদের। আহমেদ সালেহিনের রিপোর্ট। ক্ষমতা ছাড়ার পর 4টি জাতীয় নির্বাচনের 2টিতে পরাজয় আর বাকি 2টিতে অংশ না নেয় ব্যাকফুটে থাকা বিএনপি প্রতিবারই চেষ্টা করেছে ঘুরে দাঁড়াবার। সরকার হটানোর আন্দোলনে ছন্দপতনের পাশাপাশি কৌশল এনেছে ব্যাপক পরিবর্তন। প্রতিবারই আন্দোলনে ব্যর্থতার কারণ খুঁজেছে দলের হাইকমান্ড। নেতাদের জায়গা বদল করেও যেন কিছুতেই কিছু হয়নি দলটির। 28 অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি গত 13 জুন বৃহস্পতিবার এক রাতে গুরুত্বপূর্ণ 4টি মহানগর সহ 9টি কমিটি ভেঙে দেয়। পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও। যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রদলের 260 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রদবদল। কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে, এমন দাবিও করছেন বিএনপি নেতারা। আর এ কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তারা। তবে নেতারা বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন তো দলের কাউন্সিল হচ্ছে না আর অনেকগুলো পোস্টও খালি আছে। আমি একজন পদধারী নেতা, আমি পদটা ধরে রেখেছি, কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না। আমার বয়সের টানে হোক, আমি নেগেটিভ অসুস্থতার কারণে, সে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকর্মীদের সাথে, সিনিয়রদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াটা গ্রহণ করেছে। একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়াই চলে না। কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদেরকে তো মূল্যায়ন দল করতে হবে, তাই না? আর যারা কিছুটা হয়তো বা ভূমিকা সেভাবে রাখতে পারেননি, দলকে তো সেই বিষয়গুলো দেখতে হবে, তাই না? ঈদের মাত্র 2 দিন আগে এমন রদবদলে দলের ভেতরে অস্থিরতা বিরাজ করলেও বিএনপির শীর্ষ নেতারা মনে করেন পরবর্তী আন্দোলনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে নতুন নেতৃত্ব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
যত বড় শক্তিশালীই হোক, দুর্নীতি করলে সরকার জিরো টলারেন্স দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরকার অন্ধকারে ঢিল ছুড়বে না বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতির মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের পাহাড় গড়ে তোলার ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড়, তখন একই অভিযোগ ওঠে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও। সবাইকে মোবারক। এ অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে যত শক্তিশালী হোক, দুর্নীতি করলে তদন্ত শেষে বিচার হবে। মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ধানমন্ডিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, সাবেক কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চিহ্নিত না হওয়ায় সরকার এখনই কোনো পদক্ষেপ নেবে না। যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আগামী শুক্রবার থেকে প্রধানমন্ত্রীর দুদিনের ভারত সফর প্রসঙ্গ ব্রিফিংয়ে উঠে আসে। ওবায়দুল কাদের জানান, বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। এবার বাইলেটারাল আলোচনা হবে। প্রধানমন্ত্রী নিজেই কি আলোচনা করবেন সেটা ঠিক করে রেখেছেন। সিদ্ধান্ত বা চুক্তি হলে প্রেস কনফারেন্স করবেন, যেটা আপনাদের উপস্থিতি। এ সময় মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেনি মিয়ানমার সরকার। ভেতরে যারা ছিল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ, এই আনন্দ যেন দমিয়ে রাখার নয়, তাই উত্তাল সাগরে ঈদ আনন্দে মেতেছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। বড় বড় ঢেউ হার মানছে পর্যটকদের আনন্দের কাছে। মেঘলা আকাশ, বড় বড় ঢেউ, হঠাৎ রোদের ঝলক, এক এক সময় এক এক রূপ ধারণ করছে আবহাওয়া, যেন ভিন্ন এক কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদুল আজহার টানা ছুটি। কক্সবাজার সমুদ্র সৈকতে সকালে পর্যটক কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় পর্যটকের চাপ। তবে সবাই ভ্রমণে এসেছে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে। সামনে সাগর, আমরা এখানে বসে বসে আমরা অনেক মজা করছি। স্কুল বন্ধের সাথে ফ্যামিলির সাথে এই বিচের দিন অনেক ভিউটা আর কি সুন্দর নেওয়া যায়। সৈকতের বিশাল বালিয়াড়ি আর বিশাল সমুদ্র, সব জায়গায় যেন আনন্দের বন্যা। কেউ জেট স্কিতে চড়ছেন, কেউ আবার বালিয়াড়িতে ছবি তুলছেন কিংবা বালু নিয়ে খেলা করছেন। বাচ্চারা এই বালিয়াড়ি মাঠে বালি নিয়ে খেলাধুলা করে, আমরাও তাদের সাথে মজা করি। খুব শর্ট টাইম একটা ভ্যাকেশন পাওয়া যায়, তো ওই শর্ট টাইমটা আমরা এনজয় করার জন্য আজকে সকালে আসলাম। আলহামদুলিল্লাহ, উই আর এনজয়িং লট। হাজার হাজার পর্যটক ব্যস্ত সমুদ্র স্নানে, তাই তাদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে লাইফগার্ড কর্মীরা। পানিতে নামার আগে বিভিন্নভাবে কমিউনিকেশন করছি, যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে বিচের, ওই পয়েন্টগুলোতে আমরা আলাদা ভলান্টিয়ারের মাধ্যমে পর্যটকদের সচেতন করার চেষ্টা করছি। বুধবার থেকে পর্যটক আগমন কয়েক গুণ বাড়বে বলে প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সমুদ্র স্নানের ক্ষেত্রে নিরাপত্তার জন্য লাইফগার্ড কর্মী থাকলেও পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। পরিবার প্রিয়জন নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগির খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস, রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় আছেন ফারজানা আক্তার এবং বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আছেন জান্নাতুল দোলনা। প্রথমেই সরাসরি যাচ্ছি পার্থর কাছে। ঈদের আনন্দ উপভোগ করতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে হাজারো মানুষের উপস্থিতি। বেলা যত বেড়েছে মানুষের আনাগোনাও কিন্তু ঠিক ততটাই বেড়েছে এবং এই মুহূর্তে তিল ধারণের ঠাঁই নেই। হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত, সেই সৈকতের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। কেউ এসেছেন পরিবারের সাথে, কেউ এসেছেন বন্ধু বান্ধবদের সাথে। শুধু যে চট্টগ্রাম শহর কিংবা আশেপাশের মানুষজনই এখানে এসেছেন তা কিন্তু নয়, যারা কক্সবাজারে যায়নি কিংবা কক্সবাজারে যেতে পারেনি এমন অনেকেই কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখছি এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে বসে সমুদ্রে
যে লাইটারের জাহাজ দাঁড়িয়ে রয়েছে কিংবা দূরে যে মাদার ভেসেল দাঁড়িয়ে রয়েছে তার দৃশ্য দেখতে যেমন মনোরম, তেমনি সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই নীল জলরাশিতে আমরা দেখছি স্পিড বোর্ডে চড়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন আসলে সাধারণ মানুষজন। বিশেষ করে ছোট শিশুদের কথা বলতেই হয়, তারা তাদের পরিবার পরিজন কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির হাত ধরে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছেন। আবার যেহেতু গরম পড়ছে সেই কারণে অনেকে কিন্তু সমুদ্রের পানিতে গোসলও সেরে নিচ্ছেন বা অনেকে খেলাধুলায়ও ব্যস্ত সমুদ্রের পানিতে। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু পুরো এলাকা জুড়েই কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি। দুপুরের দিকে মানুষের উপস্থিতি কম থাকলেও আমরা দেখেছি একটু বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি ততই বেড়েছে এবং এখনো পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু আসছে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এবং সৈকতে যাতে দর্শনার্থীরা নিরাপদে ঘুরতে পারেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে এদের আনন্দটুকু তারা উপভোগ করতে পারে। সেজন্য আমরা দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য টহল দেওয়া হচ্ছে যাতে যারা দর্শনার্থীরা এসেছেন, ছোট শিশুদেরকে নিয়ে এসেছেন কিংবা বাচ্চাদেরকে নিয়ে তারা ঘুরতে এসেছেন, তারা যাতে নিরাপদে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের যে অনাবিল মনোমুগ্ধকর যে সৌন্দর্য সেই সৌন্দর্য যাতে তারা উপভোগ করতে পারেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে যারা কক্সবাজারে যেতে পারেনি কিংবা কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে পারেনি তারা কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে এই সমুদ্র সৈকতের সৌন্দর্য তারা উপভোগ করতে চান এবং পরিবার পরিজন নিয়ে, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, সেই ঈদের দ্বিতীয় দিন ঈদের আনন্দটুকু উপভোগ করতে চান। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ঢাকায় রাজধানীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ফারজানা। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে তুলতে নগরবাসী ছুটে চলে এসেছেন মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে চিড়িয়াখানা লোকারণ্য ছিল। সকাল 9টায় চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয় এবং সকাল এবং দুপুরবেলা কিন্তু আমরা দেখেছি যে টিকিট কাউন্টারে মানুষের ভিড় ছিল অনেক। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নগরবাসী ছুটে এসেছেন কিছুটা বিনোদনের আশায়, কারণ তারা যেমনটি বলছেন যে ঢাকায় আসলে বিনোদন কেন্দ্র কম থাকায় এবং সবুজ প্রকৃতি, পরিবেশ, পশু পাখি দেখার মতো জায়গা কম থাকায় তারা সুযোগ পেলেই কিন্তু চিড়িয়াখানায় ছুটে আসেন। এবং অন্যান্য বছরের মতো আমরা দেখেছি এবারের ঈদেও কিন্তু চিড়িয়াখানার চাহিদা কিন্তু এবারও সেই একই রকম রয়েছে। এবং শুধুমাত্র ঢাকা না, আমরা দেখেছি ঢাকার বাহিরের বিভিন্ন জেলা থেকেও কিন্তু অনেকে এসেছেন চিড়িয়াখানায় ঘুরতে, তাদের শিশুদের আনন্দ দিতে। এবং বেশিরভাগই কিন্তু দেখেছি আমরা অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এসেছেন। তারা যেমনটি বলছেন যে আসলে শিশুদের এই বাইরের পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে, গাছপালা এই ধরনের পরিবেশে নিয়ে আসতে এবং বিভিন্ন পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিতে তারা এখানে নিয়ে এসেছেন। এবং শিশুরা কিন্তু আসলে চিড়িয়াখানার বানর, হরিণ, বাঘ এই পশু পাখি দেখে কিন্তু বেশ উচ্ছ্বসিত। তারা সেই পশুদের সাথে পরিচিত হচ্ছে এবং তারা উপভোগ করছে। এবং যারা অভিভাবক আছেন তারা যেমনটি বলছেন যে আসলে সারা বছর কর্মব্যস্ততার কারণে তাদের পরিবার পরিজনকে সময় দিতে পারেন না সেভাবে, এই কারণে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে, শিশুদের নিয়ে এখানে এসে সময় কাটাচ্ছেন। এবং আমরা সারাদিনই দেখেছি কিন্তু কিছুটা ভ্যাপসা গরম ছিল এবং তারা যেমনটি বলছেন যে আসলে এই গরম উপেক্ষা করেই তারা এসেছেন বিনোদনের আশায়। এবং তারা বলছেন যে আসলে এই গরমের থেকেও বেশি তারা যে আনন্দ উপভোগ করছেন, তাদের শিশুরা যে আনন্দ উপভোগ করছে, এটাই আসলে তাদের কাছে বেশি ভালো লাগছে। এবং এই চিড়িয়াখানা কিন্তু আসলে 6টা পর্যন্ত খোলা থাকার কথা, এরপরও আমরা দেখছি যে এখনও চিড়িয়াখানায় প্রবেশ করছেন দর্শনার্থীরা। অনেকে আবার অনেকক্ষণ ঘুরে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন, এখনও কিন্তু আমরা দেখছি দর্শনার্থীরা আছেন এখানে। এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেমনটি বলেছেন যে এই ঈদ উপলক্ষে তারা বিশেষ ধরনের ব্যবস্থা নিয়েছেন যাতে এখানে চিড়িয়াখানায় দর্শনার্থীরা উপভোগ করতে পারেন ঈদের সময়টুকু। এবং তারা যেমনটি বলছেন যে আগামী যে 4-5 দিন রয়েছে, এই 4-5 দিনে 4-5 লাখের মতো দর্শনার্থী আসবে বলে তারা আশা করছেন। তো এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আছেন সহকর্মী জান্নাতুল দোলনা, আমরা চলে যাচ্ছি তার কাছে। ঈদের ছুটিতে সিনেমা প্রেমী মানুষের জন্য বিনোদনের এক অন্যতম মাধ্যম কিন্তু বাংলা সিনেমা। আজকেও কিন্তু ঈদের দ্বিতীয় দিন সেরকমই একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমি আছি রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্সে। এখানে কিন্তু সকাল থেকেই, প্রথম শো থেকেই দর্শকের উপচে পড়া ভিড় যেটাকে বলে। রোজার ঈদেও আমরা দেখেছি অনেক বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, প্রায় 11টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। এবারে কিন্তু সেই তুলনায় অর্ধেক বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, 5টি বাংলা সিনেমা।
তবে এই 5টি দেখতেও কিন্তু দর্শকের কোনো কমতি নেই। সেক্ষেত্রে আমরা যদি বলি সব থেকে বেশি কিন্তু দর্শক দেখতে পাচ্ছি আমরা তুফান, সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফানে কিন্তু আমরা অনেক বেশি দর্শক দেখতে পাচ্ছি। এবার যদি হলের কথা বলি, হলের ক্ষেত্রেও কিন্তু তুফান সিনেমাটিতেই 129টি, যেখানে বাংলাদেশে 160টির কাছাকাছি সিনেমা হল রয়েছে, সেখানে কিন্তু 129টি হলেই মুক্তি পেয়েছে তুফান। এবং যদি সিনেপ্লেক্সের কথা বলি, সিনেপ্লেক্সে কিন্তু প্রায় প্রথম দিকে শো ছিল 30টি এরকম, কিন্তু এখন সেটি বেড়ে কিন্তু 47টি করে প্রতিদিন শো করে দেওয়া হয়েছে। তারপরও আমরা জানতে পেরেছি যে আজকের কোনো টিকিট নেই, আগামী কালকের কোনো টিকিট নেই, এবং সামনে টিকিটগুলো অনলাইনেই বুকিং হয়ে যাচ্ছে। এবং অন্যান্য সিনেমাগুলোর কথা যদি বলি, সেক্ষেত্রেও কিন্তু প্রচারণা চলছে। অন্যান্য সিনেমার যেই কলাকুশলীরা আছেন, নির্মাতারা আছেন, তারাও কিন্তু আসছেন। সেক্ষেত্রে কিছু দর্শক কিন্তু সেই সিনেমাও দেখতে এসেছে। আমরা জানি যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। আমরা জানি তুফানের পাশাপাশি রিভেঞ্জ, আগন্তুক এবং ডার্ক ওয়ার্ল্ডের মতো, ময়ূরাক্ষী, এইসব সিনেমাও কিন্তু মুক্তি পেয়েছে। তবে টিকিট কাউন্টারে কিন্তু গেলে জানা যায় যে তুফানের সবথেকে বেশি দর্শক রয়েছে। তবে অন্যান্য দর্শকরা যেটা বলছেন যে তারা কিন্তু তুফান দেখলেও অন্যান্য সিনেমাগুলোও কিন্তু তারা দেখবেন। এবং আস্তে আস্তে আজকে থেকে যেহেতু তারা শুরু করেছেন, অনেকেই বলছেন যে ঈদের দিন যেহেতু আমাদের অনেক বেশি কাজ ছিল, ঈদের দ্বিতীয় দিন থেকে তারা সিনেমা দেখতে শুরু করেছেন এবং তারা আস্তে আস্তে বাংলা সিনেমা যতগুলো আছে সবগুলো বাংলা সিনেমাই তারা দেখার চেষ্টা করবেন, এভাবেই কিন্তু তারা বলছেন। এবং কলাকুশলীদের পেয়েও কিন্তু তারা অনেক বেশি ভালো লাগা প্রকাশ করছেন তারা, এবং তাদের সঙ্গে ছবি তুলছেন, ফটো সেশন শেষ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোর খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়, রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা এবং বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। অবসর যাপন করছে রাজধানী ঢাকা। ঈদের ছুটিতে যেন প্রাণ ফিরেছে যান্ত্রিক এই মহানগরের। নেই চিরচেনা যানজট, ভোগান্তি আর বহুমাত্রিক দূষণ। নিজামুদ্দিনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। উদাস দুপুরে অফুরন্ত অবসরের ঢাকা। গুমট আকাশের মতো নগরীর ঘুমই যেন ভাঙছে না আজ। ঈদের এই সময়টাতেই কেবল অচেনা লাগে বছর জুড়ে কর্মব্যস্ত এই মোড়গুলোকে। বিজয় সরণি পেরিয়েছেন কিন্তু সিগন্যালে ভোগেননি, সেটি সারা বছর অসম্ভব হলেও ঈদের পরের দিনের চিত্র ভিন্ন। ধুলোর আস্তরে ঠেকে থাকা গাছের পাতাগুলো যেন পেয়েছে সতেজ অনুভূতি। পরিবারের সঙ্গে ঈদ করতে দেশের সবচেয়ে বেশি ব্যস্ত শহর ঢাকা ছেড়েছে মানুষ। সারা বছর ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষের ভার সহ্য করতে বাধ্য হওয়া এই শহরে এখন স্বস্তির বাতাস। যান্ত্রিক যানের অত্যাচার নেই গাড়ির হর্ন, তাই শহরের পথেও নেমেছে একলা শালিক। গাছে গাছে আষাঢ়ের স্নিগ্ধতা, তারই ফাঁকে নাম না জানা পাখির অচেনা ডাক। মিরপুর থেকে মেয়েকে সঙ্গে নিয়ে রমনা ঘেঁষা হেয়ার রোডের ফুটপাতে হাঁটছেন বাবা। অন্য সময় এই দীর্ঘ পথ পেরিয়ে আসা এবং ফুটপাতে হাঁটতে চাওয়া ঢাকাবাসীর জন্য বিলাসিতা। আমি মিরপুর থেকে রমনা পার্কে এসেছি। অন্যদিন হলে এটা অনেক সময় লাগতো, কিন্তু আজকে যেহেতু রাস্তাঘাট ফাঁকা তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। আবহাওয়া ভালো, মেয়েকে নিয়ে আসছি একটু ঘোরাতে, পার্কের দিকে আসছি, দুজন আইসক্রিম দেখলাম, আইসক্রিম খাইতে মন চাইলো আর কি খাইলাম। দিনভর যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ট্রাফিক পুলিশ একটু জিরিয়ে নেবার সুযোগ পেয়েছেন ফাঁকা ঢাকায়। কমলাপুর থেকে বাংলা মোটর পর্যন্ত আসতে সময় লাগছে 4 মিনিট। এখন অনেকটা স্বস্তি। ঈদের আগে স্কুল কলেজ খোলা ছিল, সবাই ঢাকাতে ছিল, যানজট ছিল। ভিআইপি রোডেও চলছে রিক্সা। 3-4 দিন আমাদের কিছু বলে না পুলিশ। 3-4 দিন পর্যন্ত আমরা যে কোনো রুটে যেতে পারি। এই যে সুন্দর পরিবেশ, এই পরিবেশটা যদি মানে সারাটা বছর যদি ঢাকার শহর থেকে আমরা অনেক খুশি হতাম। আর দুদিন পর স্বাভাবিক নিয়মে আবারও কর্মচঞ্চল হবে জীবিকার এ শহর। মানুষের মতো যান্ত্রিক এ নগরও ভালোবাসা চায়, সেটি দেয়া গেলে বাসযোগ্যতা অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে তিলোত্তমা রাজধানী ঢাকা।
আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জরুরি সেবা খোলা থাকলেও রাজধানীর হাসপাতালগুলোতে আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকে। চিকিৎসা না পেয়েই বাড়ি ফিরে যেতে হচ্ছে। এদিকে ঢাকা মেডিকেলে রোগীর চাপ চোখে পড়ার মতো। যারা ভর্তি আছেন তাদের বেশিরভাগই কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত হয়েছেন। ৮ মাস বয়সী ছোট্ট আয়াত জ্বর ঠান্ডায় একেবারে কাবু। অবুঝ প্রাণের কষ্ট মেটাতে স্বজনরা এসেছেন মুগদা জেনারেল হাসপাতালে। তবে জরুরি সেবা বাদে অন্য সব বন্ধ থাকায় আজকের মতো আর হলো না ডাক্তার দেখানো। অনেক জ্বর, বাচ্চার ঠান্ডা, জ্বর, কাশি, বমি। এর মধ্যে ডাক্তার দেখানো উচিত না? আমরা তো ডাক্তারই পেলাম না। ডাক্তার আমি একজনকে দেখাইছি, উনি বলছে যে ডাক্তার কালকে বসবে, কালকে আসতে বলছে। এমন অনেকেই নিজেদের সমস্যা নিয়ে ঘুরেছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। সব জায়গার চিত্র একই। অভিযোগ আছে ঈদের সময় হাসপাতাল কর্মকর্তাদের দায়িত্বে অবহেলারও। তার তো পাইনি, ভর্তি করে দেওয়ার জন্যই আসছিলাম। তাই এখন গরিব মানুষ ফির নিয়ে যাবো, ফির নিয়ে আসবো, ফির নিয়ে যাবো, ফির নিয়ে আসবো। আমার তো সেরের টাকায় আমার জিততেছে না। সে বৈশা বৈশা মোবাইল টিপতেছে, আরেকটা নাচ বৈশা বৈশা মেহেন্দি লাগাইতেছে। ডাক্তার কি হাসপাতাল, গরিবগুলো কত আছে না, ডাক্তার থাকার দরকার। আঙ্গুলটা দেখাইছি, বলছে ঠিক আছে কালকে আসেন, আজকে ডাক্তার আসবে না। এদিকে উল্টো চিত্র ঢাকা মেডিকেলে। রোগী চাপ চোখে পড়ার মতো। কোরবানির সময় আহত হয়ে এসেছেন অনেকে। সেবা দেওয়া হয়েছে প্রায় 200 মানুষের। ছোট ছোট কিছু ইনজুরি আছে কোরবানি, যারা আমরা সাধারণত অনেকে আনএক্সপার্ট, আমরা নিজেরা কোরবানি করে বা পশু কাটতে চাই, সেক্ষেত্রে ছোট ছোট কিছু আঘাত বা ইনজুরি, এতে আমরা প্রায় 200+ বা 200 অধিক রোগীদেরকে আমরা আউটডোর সেবা দিয়েছি। দুর্ঘটনা এড়াতে কোরবানির সময় অভিজ্ঞদের সঙ্গে রাখার পরামর্শ চিকিৎসকদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি। বছরের পর বছর দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা মিশ্র ব্যবহার হওয়া ভবনের ব্যাপারে নিষ্ক্রিয় সংস্থাটি। রাজধানী জুড়ে মানহীন কাঁচের ভবন ও অপরিকল্পিত এসির ব্যবহার চোখে পড়লেও এই বিষয়ে নেই নিয়মের বেড়াজাল। তবে চলতি বছর বিধিমালা সংশোধন করে অনিয়মে লাগাম টানার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। যদিও বিশেষজ্ঞদের মত, নিয়মিত তদারকি করা না হলে বিধিমালা সংশোধন কোনো কাজেই আসবে না। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। একই ভবনে ক্লিনিক, বিপণী বিতান, আবার রেস্তোরাঁও। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালার ফাঁকফোকরের সুযোগ নিয়ে রাজধানী জুড়ে দেদারসে দাঁড়িয়ে আছে এমন অসংখ্য ভবন। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালা 2023-এ ভবনের ব্যবহার ভিত্তিক শ্রেণীবিন্যাস করা হলেও নেই মিশ্র ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা। বাণিজ্যিক ও বিপজ্জনক ব্যবহারের ভবনকে পৃথক করা হলেও এতে হোটেল ও রেস্তোরাঁর কথা উল্লেখ নেই। বছরের পর বছর এভাবে চললেও মাথা ঘামায়নি সরকারি সংস্থাটি, যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ঘটছে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের মতো বেদনাতুর ট্র্যাজেডি। রেস্টুরেন্টটা কিভাবে চলবে বা পরিচালনা হবে, এটার একটা প্রপার নীতিমালা দরকার। রাজুক অবশ্যই চেষ্টা করলে পারবে, পারবে না যে না কোনো শব্দ নাই, রাজুক পারবে, কিন্তু দেখা যাচ্ছে রাজুকের উপরে দেওয়া অনেকে খবরদারি করে। মিশ্র ব্যবহারের পাশাপাশি মানহীন কাচের ভবন ও অপরিকল্পিত এসির ব্যবহারেও কোনো নির্দেশনা নেই বর্তমান বিধিমালায়। তবে চলতি বছরে তা সংশোধনের কথা জানিয়েছে রাজুক। স্থাপত্য নকশার পাশাপাশি কাঠামো নকশা এবং ফায়ার সেফটির যে নকশা, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল সকল নকশায় অনুমোদন দিবে। যে ভবনগুলি ইতিমধ্যে নির্মিত হয়েছে অথচ কোনো কর্তৃপক্ষ নেই সেই ভবনসমূহ সরজমিনে তদারকি করে কোনো ক্ষেত্রে ভিজুয়াল ইন্সপেকশন করা হবে। ভবন নির্মাণ পরিকল্পনা অনুমোদন পত্রের পাশাপাশি প্রতি 5 বছর পর পর ব্যবহার সনদপত্র নবায়নের প্রতি জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়নের ঘাটতি রয়েছে রাজুকের, কারণ বর্তমান বিধিমালায় এর উল্লেখ থাকলেও নেই বাস্তবায়নের নীতিমালা। রাজুক যতই নতুন নিয়ম করুক কিছু যায় আসে না, যতক্ষণ না পর্যন্ত অকুপেন্সি সার্টিফিকেট রাজুক প্রপারলি হ্যান্ডেল করবে। বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আবার চেক করতে হবে প্রত্যেক তালায় তালায় যে কাঠামোগত নকশা, ফায়ারের যে সমস্ত প্ল্যান ঠিক থাকার কথা এবং ইলেকট্রিক্যাল, এগুলো সবগুলো চেক করে সেটা যা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং যা ডিজাইনে ছিল এক আছে কিনা রিপোর্টগুলো দেখে কিন্তু রাজুক ফাইনাল অকুপেন্সি সার্টিফিকেট, কিন্তু রাজুক কিন্তু এটা একেবারেই ব্যর্থ। ব্যবহার সনদপত্র ত্বরান্বিত করতে তৃতীয় পক্ষ নিয়োগের কথা জানিয়েছে রাজুক। রাজধানীর 20 লক্ষাধিক নির্মিত ভবন পরীক্ষায় দরকার প্রকৌশলীর তত্ত্বাবধান। তাতে ঠিক কত বছর সময় লাগবে রয়ে যায় প্রশ্নটা। তার আগেই হয়তো অনিয়মের দৌরাত্মে মাথা উঁচু করে দাঁড়াবে আরও অসংখ্য ভবন। তবে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মন্তব্য, স্বার্থান্বেষী মহল জিইয়ে রাখবে মর্জিমাফিক ভবন নির্মাণের ধারা।
আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের সুপার 8-এ খেলা 8 দল। 19 জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে শীর্ষ 8-এর লড়াই। সুপার 8-এর 2 গ্রুপ থেকে 2টি করে মোট 4টি দল উঠবে সেমিফাইনালে। আগামী 27 জুন একই দিনে হবে 2 সেমিফাইনাল ম্যাচ। আগামী 29 জুন বার্বাডোসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। টি-20 বিশ্বকাপে 20 দলের মধ্য থেকে নিশ্চিত হয়ে গেছে সুপার 8-এ ওঠা ভাগ্যবান 8 দল। 2 গ্রুপ থেকে 2টি করে দল খেলবে সেমিফাইনালে। 19 জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার 8 পর্ব। এবার টি-20 বিশ্বকাপ হয়েছে অনেক অঘটনের সাক্ষী। গ্রুপ এ থেকে সুপার 8-এ ওঠার সম্ভাবনা ছিল 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। তবে নানা বিতর্ক আর বাজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এর মাসুল দিয়ে সুপার 8-এ ওঠা হয়নি পাকিস্তানের। 4 ম্যাচে মাত্র 2টিতে জিতেছে তারা। তাদের ব্যর্থতায় আসরে আলো ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। 5 পয়েন্ট নিয়ে স্বাগতিকরা পেয়েছে সুপার 8-এর টিকিট। এছাড়া এ গ্রুপ থেকে সবকটি ম্যাচ জিতে সুপার 8 আগেই নিশ্চিত করে ফেলে ভারত। বি গ্রুপ থেকে ফেভারিট অস্ট্রেলিয়া 4 ম্যাচের 4টিতেই দাপুটে জয় নিশ্চিত হয় সুপার 8। তবে এই গ্রুপ থেকে শীর্ষ 8-এ যেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। স্কটল্যান্ডের সমান 5 পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে ছিল ইংল্যান্ড, সেখানেই কপাল পড়ে স্কটল্যান্ডের। গ্রুপ সি-তে এবার শুরু থেকেই চমক দেখিয়েছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে এখান থেকে সুপার 8-এর টিকিট কেটেছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও একচেটিয়া আধিপত্য ধরে রেখে টিকিট পায় সুপার 8-এর। এই গ্রুপ থেকে বাদ পড়েছে নিউজিল্যান্ড, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। গ্রুপ ডিতে 4 ম্যাচের 4টিতেই অপ্রতিরোধ্য যাত্রা ধরে রেখে 8 পয়েন্ট নিয়ে সুপার 8-এ উঠেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে 3 ম্যাচের জয়ে শীর্ষ 8-এ জায়গা পেয়েছে বাংলাদেশ। বাদ পড়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টি আর উজানের ঝলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। জলজটে বিপর্যস্ত জনজীবন। সড়কে পানি ওঠায় সিলেটের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। সরকার পতনের আন্দোলনে ব্যর্থতায় বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদলের পেছনের কারণ, ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি দলটি, বলছেন ওবায়দুল কাদের। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি। একই ভবনে আবাসিক ও হোটেল রেস্তোরাঁ ব্যবহারে নেই নিষেধাজ্ঞা। সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, সংশোধনীর আশ্বাস। ঈদ আনন্দে মেতেছে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র। চট্টগ্রামের ফয়েজ লেকেও ভিড়। কক্সবাজারের সমুদ্র স্নানে মাতোয়ারা পর্যটকরা। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ শ্রেয়া। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।